स्वामी শ্রদ্ধেয় মহারাজ আর বিশিষ্ট ব্যক্তিরা যারা আছেন মঞ্চের সামনে বসে, তোমরা যারা সবাইকে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে কিছু স্বামীজির কথা বলতে শুরু করছি। আমার ফার্স্ট রুল হচ্ছে, আমি যখন বলবো কেউ কিছু লিখবে না, কারণ যখন কিছু লেখো তখন মনটা ওইদিকে চলে যায়, শুনবে। আমি স্বামীজির কিছু গল্প বলবো আমার জীবনের সাথে জড়িয়ে, বা আমি যেটি স্বামীজির সম্বন্ধে বুঝেছি বা প্রায় কিছুই বুঝিয়ে বলতে। আমি বড় হয়েছি একটা খ্রিস্টান মিশনারি স্কুলে, একদম 3.5 বছর থেকে সেন্ট জেভিয়ার্সে। তো ডেফিনেটলি আমাদেরকে মোটামুটি ক্লাস 3-4 এর পর থেকে বাইবেল এবং বিবলিক্যাল থিওরিজ এগুলো শোনানো হতো। 6 থেকে আমাদের চ্যাপেল যাওয়া মাস্ট হয়ে গেল। তো আমরা যখন স্কুল শুরু হতো আমাদের, আমার এখনো মনে পড়ে, তোমরা যেমন অনেকে ওই জনগণ মন বলে শুরু করো, বা স্কুলের জেভিয়ার্সে ফাদার বলা হতো প্রিন্সিপালকে, ফাদার আর ব্রাদার। ক্লাস 5 অবধি দেখতেন ব্রাদার, আর তারপরে ফাদার ফোরশো। ফাদার ফোরশো প্রথাগতভাবে তিনি ওই ফাদাররা যেমন সাদা রোগ পড়তেন, মানে লম্বা একটা ফতোয়ার মতন, সেরকম পড়তেন না। ওয়াটিয়াকে আমরা পেয়েছিলাম, অনারেকে পেয়েছিলাম, দে গুড হিউম্যান বিং, ফ্যান্টাস্টিক পিপল, বাট ফোরশো ওয়াজ ডিফারেন্ট। উনি একটু আলাদা ধাঁচে, ছাত্রদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারতেন। বয়স কিন্তু তার 55-60 কাছাকাছি, কিন্তু তার মধ্যে এরকম একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড ছিল। তো একদিন ক্লাসের পরে টেবিল টেনিস খেলছি, টেবিল টেনিস খেলতে খেলতে দেখছি ফাদার জিমন্যাসিয়ামে ঢুকে গেছেন, অ্যান্ড হি ওয়াজ এ গুড টিটি প্লেয়ার। তখন আমরা সবাই পারলাম বুঝতে। তো উনি আমার সাথে আর কি টেবিল টেনিস খেলতে আরম্ভ করলেন। দান চলছে, উনি জিতছেন, আমি জিতছি। আর ওই টেবিল টেনিসের বোর্ডের মধ্যেই যেহেতু ফাদার আমাদের মাঝখানে এসছেন আর কি, বন্ধুর মতন হয়েছেন, তাই একটু আমাদের সাথে গল্প শুরু করলেন উনি। আর খেলাটা হচ্ছে স্কুলের পরে, মানে আমাদের স্কুল বাস ছিল, তো তারপরে বাস নাম্বার 3 মার্সিনা। তিনি তখন বিএইচইউতে অধ্যাপনা করছেন, তিনি অক্সফোর্ডে দীর্ঘদিন পড়িয়েছেন, রিটায়ারমেন্টের পরে বিএইচইউ তাকে হায়ার করেছে, তিনি এসেছেন আমাদের ক্যান্টিনে আর আমাকে খুঁজছেন। আমার এখনো কানে বাজছে সেই কথাটা। তিনি আমাকে খুঁজে বললেন, সব ভালো হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবি, একদম কোট আর কোট, আমিও স্বামীজি পড়ছি রে, যত বড় হবি আর যত স্বামীজিকে পড়বি তত বুঝবি তুই কত কম জেনেছিস। আমি শুরুতে বললাম, এখনো সেই মহাপুরুষকে, সেই বীরেশ্বর শিবকে জানা হয়নি। আমার আন্ডারে যারা ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে গবেষণা করতে আসে, পিএইচডি করতে আসে এসএসইউতে, আর যারা স্বামীজিকে নিয়ে কাজ করতে আসে, আমি বলি বিচারবোধ নিয়ে নয়, তিনি ধ্যানের বস্তু, ধ্যানের মাধ্যমে যদি একটু বুঝতে পারো বেশ। স্বামীজির জীবন পড়া শুরু হলো ওই ক্লাস 10-এর শুরুতে। স্বামীজির জীবন পড়তে পড়তে দেখলাম, here is a man whose life is more dramatic, more intense, more profound and more interesting than his philosophy. এইখানে একজনকে আমি খুঁজে পাচ্ছি যার জীবনী, যে স্ত্রী ভুবনেশ্বরী দেবী, তিনি তার পুত্র সন্তানের আকাঙ্ক্ষায়, 4টি মেয়ে জন্ম নেওয়ার পর পুত্র সন্তানের তীব্র আকাঙ্ক্ষায় তিনি মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকেন। আর সেই প্রার্থনা যখন আরো তীব্রতর অবস্থায় ধ্যানের ক্ষেত্রে যায়, তখন তিনি বীরেশ্বর শিব মন্দিরে, যেই বীরেশ্বর শিব মন্দিরে ওই তার ঠাকুমা এবং দাদুর হয়েছিল দেখা, যেখানে তার আগে সেই বীরেশ্বর শিব মন্দিরে একজন বৃদ্ধাকে নিযুক্ত করেন, যে প্রত্যেক দিন যেন এই আকাঙ্ক্ষায় মানতি করা হয় শিবকে, যে একটি পুত্র সন্তান লাভ তিনি করতে চান। শিবের কাছে মানত হচ্ছে, আমার কাছে পুত্র সন্তান আসবে, শুধু তাই নয়, শিব তুমি আমার কাছে পুত্র সন্তান হয়ে আসো। এই যে একটি আমার বোন গাইলো, জয়তু বীরেশ্বর, সে আর কি বীরেশ্বরের সামনে এই মানত চলছে। এইদিকে স্বামীজির মার ধ্যান জপ তীব্রতর ভাবে চলছে। একদিন সন্ধ্যাবেলায় স্বামীজির মার এটি দর্শনের অনুভূতি হয়, স্বপ্নে কোথাও কোথাও আছে, বলা কোথাও কোথাও আছে, তিনি ধ্যানমগ্ন অবস্থাতে এরকম দেখতে পান